निवेदन करे আমি এটা পড়ছি। हृदय दो, कभी भी पश्चात पद होना नहीं पड़ेगा। निर्भर करो, कभी भी भय नहीं पाओगे। विश्वास करो, अंतर के अधिकारी बनोगे। साहस दो, किंतु शंका जगा देने की चेष्टा न करो। धैर्य धरो, विपत्ति कट जाएगी। अहंकार न करो, जगत में हीन होकर रहना नहीं पड़ेगा। किसी के द्वारा दोषी बनाने के पहले ही कातर भाव से अपना दोष स्वीकार करो। मुक्त कलंक होगे, जगत के स्नेह के पात्र बनोगे। संयत रहो किंतु निर्भीक बनो। सरल रहो किंतु बेवकूफ न बनो। विनीत रहो, इसका अर्थ यह नहीं कि दुर्बल हृदय बनो। এই বাণীটা পড়ার উদ্দেশ্য ছিল, দুটো উদ্দেশ্য, যেটা মিস হয়ে গেছিল সকালের ইয়েতে এই বইটা পড়ার ব্যাপারটা, সত্যানুসরণ হিন্দি, সেটাও হলো। তার সাথে সাথে এই যে কথা, হৃদয় দাও, কবি হৃদয় দাও, কখনো পশ্চাৎপদ হতে হবে না। নির্ভর করো, কখনো ভয়, এই দুটো কথা, হৃদয় দেওয়ার কথা, নির্ভর করার কথা ঠাকুর বলেছেন। আজকে আমি চেষ্টা করছি এটার উপরে আলোচনা করার। তখন ডক্টর রেবতী মোহন বিশ্বাসদার নাম আপনারা সবাই শুনেছেন। ডক্টর রেবতী মোহন বিশ্বাসদা, আমিও তার বাড়িতে, ওই গোলাপ বাগানে তার বাড়ি ছিল, সেখানে তিনি থাকতেন। সেখানে আমি তার সাথে অনেক কথা বলেছি, তার বাড়িতেও গেছি। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি যখন বহরমপুরে ক্লাস 10-এ পড়েন, তো স্কুলের পাশে একটা রুম নিয়ে তিনি থাকতেন। একবার রামকৃষ্ণ মিশনের একজন স্বামীজি তার রুমে গেছেন। তিনি 10th ক্লাসে পড়েন, রেবতীদা। তখন তিনি কিছুক্ষণ বসলেন, সেই মিশনের স্বামীজি বসে তিনি লক্ষ্য করলেন যে রেবতীদার রুমের মধ্যে যে একটা কাঠের আলমারি আছে, সেখানে স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে, আর সেখানে অনেক ধূপকাঠি টুপকাঠি এইসব লাগানো। তো যাই হোক, তারপরে উনি আবার মিশনে ফিরে গেলেন। যেই স্কুলে তিনি পড়তেন, বহরমপুরের যে স্কুলে পড়তেন, সেই স্কুলে স্বামীজিরা অনেকে আসতেন প্রবচন করতে, স্পিচ দিতে। তো সেই স্বামীজিও স্কুলে এসেছেন ওই প্রবচন দেওয়ার জন্য, আর শ্রদ্ধেয় রেবতী দাও গেছেন। তো স্বামীজি যখন প্রবচন দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ এক জায়গায় তিনি বলছেন যে কেউ যদি স্বামী বিবেকানন্দের ছবি রাখে আর খুব করে ধূপকাঠি ইত্যাদি দেখায় তাকে, তাতে কিন্তু স্বামীজির প্রতি ভক্তি নিবেদন হলো না। স্বামীজির উপরে তখনই ভক্তি নিবেদন হবে যে তিনি কার জন্য স্বামী বিবেকানন্দ হতে পেরেছিলেন, কার জন্য? রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য। গুরুর প্রতি তার এতটা নিষ্ঠা ছিল, গুরুর প্রতি নিষ্ঠা ছিল। যদি আমি স্বামী বিবেকানন্দকে নিজের জীবনের সবকিছু মনে করি, ধূপকাঠি দিয়ে পুজো করি, কিন্তু তিনি, তার মধ্যে যে এতটা গুরু ভক্তি ছিল, তিনি যে আদর্শ নিষ্ঠ ছিলেন, সেই আদর্শকে যদি আমরা ভুলে যাই, তাহলে স্বামীজির ইয়েতে ধূপকাঠি দেখালে কিছু হবে না। এই তখন হঠাৎ করে রেবতীদা ভাবছেন, এটা তো আমার জীবনের কথা, এটা তো আমার জীবনের কথা, আমি তো তাই করি, আমি তো তাই করি। এইবারে ওনার মনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হলো, হয় না? ঠাকুর বলেছেন, যার কাছ থেকে যা কিছু আমার কাজ দেওয়ার। শ্রদ্ধেয় ননীদাকে বলছেন রাত্রে ঘুমাতে পারছেন না, শ্রদ্ধেয় ননীদা জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার কি খুব শরীর খারাপ, আপনার কি খুব শরীর খারাপ লাগছে, আপনি ঘুমাতে পারছেন না? ঠাকুর বলছেন, ননী আমি চিন্তা করছি, আজ থেকে 500 বছর পর, আজ থেকে 500 বছর পর কাকে কোথায় রাখবো, কার কাছ থেকে কি কাজ নেব, সেই চিন্তা করছি। ননী তুমি কি আমার কথাগুলো সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারবে? আমার বাড়ি, সবার বাড়িতে বাড়িতে তুমি কি পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, আমার আমার একটা মজবুত কাঁধের দরকার, যে আমাকে নিয়ে চলতে পারে। তুমি করতে পারবে? আমি ঘুমোতে পারছি না ননী, আমি ঘুমোতে পারছি না। তখন শ্রদ্ধেয় ননীদা বলছেন, ঠাকুর আগে ঠাকুর, আমি নিশ্চয়ই চেষ্টা করব, আপনার এই কথা আমি নিশ্চয়ই পালন করার চেষ্টা করব, আপনি দয়া করে ঘুমান। এই কথাগুলো তো ওই রেবতী দাকে ঠাকুরের কাজে যোগদান দিতে হবে, তার একটা পৃষ্ঠভূমি এইভাবে তৈরি হলো। তিনি ক্লাস 10th পর খুঁজতে খুঁজতে ঠাকুরের কাছে গেছেন, ওখানে দেওঘরে গেছেন। ওখানে দেওঘরে গিয়ে
তিনি শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি তার বাবা, তার নাম আমি ভুলে যাচ্ছি, তার মাধ্যমে ঠাকুরের সৎমন্ত্র গ্রহণ করেছেন। তারপরে আইএসসি পাস করার পর ঠাকুরের কাছে এসেছেন, বলছেন ঠাকুর আইএসসি পাস হয়েছি। তখন বললেন বিএসসি করা লাগে। ঠাকুর বললেন বিএসসি করা লাগে আগে, আমরা খুব গরিব গরিব, হ্যাঁ টাকা পয়সা নেই, চেষ্টা করো চেষ্টা করো। আবার বহরমপুরে ফিরে গেছেন, রেবতীদা আবার বহরমপুরে ফিরে গেছেন, চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন কোথাও যদি একটা ঘর পাওয়া যায় সেখানে উনি থাকবেন, সেখানে বাচ্চাদেরকে তিনি পড়াবেন, টিউশন করবেন, টিউশন করিয়ে যেটুকু টাকা পাবেন তাতে বিএসসি। হচ্ছে না, এক বন্ধুর সঙ্গে দেখা হলো, সে একজন উকিল সাহেবের কাছে তাকে নিয়ে গেল। সেই উকিল সাহেবের কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো ছেলে নিঃসন্তান দম্পতি। তিনি বললেন তুমি তো আমার ছেলের মতো, তুমি আমার বাড়িতে থাকো। 80 টাকা ফিস দেওয়ার জন্য যা কিছু খরচাপত্র তিনি দিলেন, তার বাড়িতেই রেবতীদা থাকতেন, আশেপাশের বাচ্চাদেরকে পড়াতেন, বিএসসি পাস করেছেন, ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর বললেন এবারে তুমি থেকে যাও, নির্ভর করো, হৃদয় দাও। রেবতীদা হৃদয় দিয়েছে, নির্ভর করেছে। ঠাকুর বললেন তুমি গীতা, মহাভারত, পুরাণ এগুলো খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো। আর এখানে যে স্কুল, সেই স্কুলে তুমি পড়াবে। আর হিন্দি, বাংলা, ইংরেজিটা খুব ভালো করে শেখো, এটার উপরে তোমাকে স্পিচ দিতে হবে, আমার কথা মানুষের বাড়ি বাড়ি বলতে হবে। সেই চেষ্টাই অজিত গাঙ্গুলি তার সঙ্গে করলেন। তারপর ঠাকুর প্রায় 67-68 এর কাছাকাছি, তার আগে বা কিছু আগে বললেন এমএ ইন ইংলিশ করতে হবে, এমএ ইন ইংলিশ করতে হবে। রেবতীদা আকাশ থেকে বললেন আমি সায়েন্সের স্টুডেন্ট, ইংরেজি আমার খুব কাঁচা, ইংরেজি আমার খুব কাঁচা। ঠাকুর আমি কি করে ইংরেজিতে এমএ করব, আমি তো সায়েন্সের এমএসসি করতে পারি, কি করে এমএ করবো ইংরেজিতে। ঠাকুর বললেন আমি যা কইলাম করো, আমি যা কইলাম করো। তখন কি করবেন, বসলেন, এমএ পরীক্ষাতে ফেল করে গেলেন, কলকাতায় গিয়ে করেছিলেন, ফেল করে গেলেন। ঠাকুর বলেছেন ফেল করেছে তো কি হয়েছে, ঠাকুর পারবো না আমি। বলে না পারতেই হবে। বললো কি করে পারবো, বলো তুমি আমার কাছে এসে বসে থাকবে। রেবতীদা বললেন ঠাকুর বলছেন এমএ পরীক্ষার পাস করার কথা, অথচ নিজের কাছে ডেকে বসতে বলছেন। বলে তোমার পড়াশোনার খুব একটা দরকার নেই, তুমি খালি আমার কাছে এসে বসবে। যাই হোক কি আর করবে, বসছেন। আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেছেন কলকাতায়, একটা পেপারের পরীক্ষা ইংলিশের। চুপ করে বসে আছেন, ঘন্টা বাজলো, 1 hour has passed, 1 hour has passed, 1 ঘন্টা বেরিয়ে গেছে, 1 ঘন্টা বেরিয়ে গেছে। চুপ করে বসে আছেন কোশ্চেন পেপার খাতা নিয়ে। হঠাৎ তার মনে হলো উনি তো আগেই ভেবে রেখেছেন আমি তো পারবোই না। আর ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনি যদি কোশ্চেন সেট করেন, আপনি যদি কোশ্চেন সেট করেন তবেই কিন্তু আমি এমএ পরীক্ষায় পাস করতে পারবো, এমএ ইংলিশে পাস করতে পারবো। ঠাকুর একটু মুচকি হেসেছিলেন, একটু হেসেছিলেন ঠাকুর। যাই হোক, আবার মনে মনে ভাবলেন ফেল যখন করেই যাব, 1 ঘন্টা যখন বেরিয়েই গেছে, খুলে দেখি। খুলে দেখছেন, তখন উনি দেখছেন যে ওর মধ্যে প্রথম প্রশ্নটা যেটা ছিল, সেই প্রথম প্রশ্নটা ছিল কি যদি ম্যারেজ রিফর্ম না হয়, বিবাহ সংস্কার যদি না হয়, তাহলে সমাজটাকে ভালো করা যেতে পারে না। উনি আকাশ থেকে বললেন এইসব কথাই তো ঠাকুরের কাছে বসে আমি শুনেছি, ঠাকুর তো এইসব কথাগুলোই বলেছিলেন। সঙ্গে সঙ্গে বিবাহ সংস্কারের উপরে কি কি করতে হবে, কেমন ভাবে বিবাহ করা উচিত, কেমন ভাবে সুসন্তান হবে, খটখট 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 ইংরেজিতে লিখে ফেললেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে নেতৃবৃন্দ তার যদি আদর্শ জীবনে না থাকে তাহলে সে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে না। আদর্শ নেই নেতা যেই জমের জালাল কিন্তু সেই, ইষ্ট নেই নেতা যেই জমের জালাল কিন্তু সেই, এটাই তো ঠাকুরের বাণী। ধর 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 করে লিখে দিলেন অ্যান্সার। তারপরে আরেকটা কোশ্চেন এসেছে, তার মধ্যে আছে, তার কোশ্চেন হচ্ছে মানুষ সম্পদই বড় সম্পদ, মানুষ সম্পদই বড় সম্পদ। যদি মানুষ সম্পদ না থাকে তাহলে অর্থ সম্পদ দিয়ে কিছু করা যেতে পারে না, এটাকে এক্সপ্লেন করো। উনি বললেন আরে ঠাকুর তো এই কথাই বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। খটখট 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 করে উনি
5টা কোশ্চেন, প্রায় 8টা 9টা কোশ্চেন ছিল, তার মধ্যে 5টার অ্যান্সার করার ছিল। দেখলেন ওই 5টা কোশ্চেনে ঠাকুরের কাছে যে কথাগুলো তিনি শুনেছেন সেই তার উপরেই সেই কোশ্চেন মানে হলো পরম দয়াল বোধহয় আমার জন্য নিজে কোশ্চেন সেট করেছেন। ফিরে এলেন, হাসি মুখে ফিরে এলেন। তারপরে একদিন চারিদিকে লাট্টু বাট হচ্ছে, খবর এসেছে কি শ্রদ্ধেয় বিশ্বাসদা, রেবতী মোহন বিশ্বাসদা ইংলিশ MA তে পাস করেছেন, রেজাল্ট বেরিয়েছে। ঠাকুরের কাছে এসে প্রণাম করছেন, ঠাকুর খুব খুশি হয়েছে। তারপরে ঠাকুর PhD কথা PhDর জন্য বলেছিলেন। তারপর 69-এ ঠাকুর ইহলীলা ত্যাগ করলেন। তারপরে যখন শ্রী বর্দা শুনলেন যে ঠাকুর বলেছেন রেবতীদাকে PhD করার জন্য, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি পাঠালেন। আপনারা জানেন কোন পরিস্থিতিতে সেখানে তিনি ঠাকুরের আইডিওলজির ওপরে তিনি PhD করেছিলেন। যখন জুরি বসেছে, জিজ্ঞাসা করা হচ্ছে একটা জ্যান্ত মানুষকে তুমি নিজের ইষ্ট ভেবে নিয়েছো? হ্যাঁ, তোমার গুরু ঠিক আছে, তিনি অনেক কিছু হতে পারেন, তিনি ভগবান কি করে হতে পারেন? কি করে তিনি ভগবান হতে পারেন? এটা তুমি কিভাবে বিশ্বাস করছো? আমরা কিন্তু বিশ্বাস করি না। তখন তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, কারণ সবাই তো খ্রিস্টান ছিল ওখানে, জুরির মেম্বাররা তো সবাই খ্রিস্টান ছিল। বললো, জিজ্ঞাসা করলেন, আপনারা জেসাস ক্রাইস্টকে কি মনে করেন? আপনারা জেসাস ক্রাইস্টকে কি মনে করেন? তিনি ছিলেন ভগবান, গড, হ্যাঁ, সন অফ গড। আমার জন্য তো তিনি সাধারণ একটা মানুষ, এটা কি করে হতে পারে? তার আদর্শ, তার দিব্য জীবন তাকে সেই পরম পিতার তিনি পরম পিতা ছিলেন। আপনারা তাকে ফলো করেন, আমিও তাকে বিশ্বাস করি, আমার ঠাকুরও তার কথা বলেছেন। তিনি যেরকম ঈশ্বর ছিলেন, আজকের এই দিনে সেই জেসাস ক্রাইস্ট এসেছেন ঠাকুর অনুকূল ছাত্র হয়ে, তাই তিনি ভগবান। ওকে, ফাস্ট বেরিয়ে গেলেন। একদিন আমি উড়িষ্যার একটা জায়গা ছিল বেলপাহাড়, সেই বেলপাহাড়ে একটা রাজগাংপুর রাউরকেলার কাছে, আর সেখান থেকে 100 কিলোমিটার দূরে সেই বেলপাহাড়। ফার্স্ট হাফ রাজগাংপুরে তাকে ডেকেছে, আমি তখন বিলাসপুরে ছিলাম। রাজগাংপুরে ঠাকুরের উৎসবে প্রবচন দিতে হবে, স্পিচ দিতে হবে, আর সেকেন্ড হাফে যাজন করতে হবে সেই 100 কিলোমিটার দূরে। এখানে 65টা দীক্ষা হয়েছে, সব মন্ত্র আমার মাধ্যমে লোকেরা নিয়েছেন। করতে করতে অনেক সন্ধে হয়ে গেল। প্রার্থনা করে যখন পৌঁছেছি আমি, তখন বাজে প্রায় 8টা। একদম শেষ হওয়ার মুখে আমার কি প্রতীক্ষা করছেন সেখানকার যিনি জেনারেল ম্যানেজার, আজকের দিনে তিনি নেই, শ্রদ্ধেয় সাহুদা, উড়িষ্যার লোক। তিনি বললেন যে ডক্টর মানস মিশ্র এসেছেন, এবারে উনি 20 মিনিট বক্তৃতা দেবেন। তখন আমি স্টেজে চাপলাম। তখন আমি স্টেজে কি বলবো, আমি বললাম ঠাকুর রেবতী মোহন বিশ্বাস দাকে নিউ ইয়র্ক পাঠিয়েছিলেন, আমেরিকা পাঠিয়েছিলেন। সেই আমেরিকাতে তিনি যাজন করতে বিভিন্ন জায়গায় যেতেন। এক জায়গায় গেছেন, এক ভদ্র মহিলার বাড়ি, আমেরিকান লেডির বাড়িতে তিনি গেছেন। তিনি দেখছেন দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কোথাও জেসাস ক্রাইস্টের ছবি নেই, কোথাও জেসাস ক্রাইস্টের ছবি নেই। আরে আপনি খ্রিস্টান, জেসাস ক্রাইস্টের ছবি রাখেননি? প্রতিচ্ছবি বলে, না 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 না, তার উপরে আমার বিশ্বাস নেই, তার উপরে আমার নির্ভরতা নেই, আমি নিজের হৃদয় তো তাকে দিইনি, তাই আমি রাখি না। একটু কষ্ট পেলেন রেবতীদা, একটু কষ্ট পেলেন। সেই মাটি বললেন, আপনি কি কিছু খাবেন? আপনি কি কিছু খাবেন? হ্যাঁ, আমি খাবো, উইদাউট অনিয়ন এন্ড গার্লিক। প্লিজ কুক সামথিং হুইচ ইজ উইদাউট অনিয়ন এন্ড গার্লিক। ওকে, তিনি খুব খুশি। তিনি রান্না করেছেন, বিনা পেঁয়াজ রসুনের কিছু রান্না করে দিয়েছেন। 1 চামচ মুখে দিয়েছেন। Oh, it's so tasteless. It is so tasteless. স্বাধীন। What do you tell? How do you tell like this? How do you dare to tell like this? আপনি এটা বলেন কি করে? আমার বানানো খাবার, বাংলাতেই বলছি, ইংরেজিতে কথা হচ্ছিল, আমার বানানো খাবার, ইউ আর সেইং দ্যাট ইট ইজ টেস্টলেস। এটা কি হতে পারে? দেখছেন এতগুলো সার্টিফিকেট, এতগুলো অ্যাওয়ার্ড, এতগুলো বড় বড় শিল্ড, এইসব আমি পেয়েছি। এই তল্লাটে আমার মতো কেউ রান্না করতে পারে না, আমার মতো কেউ রান্না করতে পারে না। রান্নাতে আমার এত এক্সপার্টাইজ আছে, আর আপনি আমার রান্নাকে বলছেন টেস্টলেস। মাদার, ইউ প্লিজ টেস্ট ইউর ফুড।
ইউ প্লিজ টেস্ট ইউর ফুড ইউর সেলফ। আপনি নিজের খাবারটা নিজে একটু টেস্ট করুন। একটু বাঁচা ছিল, সেখান থেকে টেস্ট করে বলে, ও মিস্টার বিশ্বাস, রিয়েলি ইট ইজ সো টেস্টলেস, ইট ইজ রিয়েলি সো টেস্টলেস। সত্যি মিস্টার বিশ্বাস, এটা একদম স্বাদহীন খাবার। বাট মাই মাদার, হোয়াই ইট ইজ টেস্টলেস? বিশ্বাসদা জিজ্ঞাসা করছেন, হোয়াই ইট ইজ টেস্টলেস? এটা টেস্টলেস কি করে হলো? আপনি এত এত ডিগ্রি পেয়েছেন, এত আপনার মান মর্যাদা প্রসিদ্ধি, হ্যাঁ এত। অ্যাকচুয়ালি মিস্টার বিশ্বাস, I have forgotten to add salt into it. আমি একটু লবণ দিতে পারিনি এর মধ্যে। আমি যেহেতু লবণ দিতে পারিনি, সেই জন্য এটা টেস্টলেস হয়ে গেছে। বলে, ইয়েস, দ্যাট ইজ মাই পয়েন্ট। এটাই তো আপনাকে মা আমি বোঝাতে চেয়েছি। জেসাস ক্রাইস্ট ইজ দ্য সল্ট অফ লাইফ। অল দ্য প্রেজেন্ট প্রফেটস আর দ্য সল্ট অফ লাইফ। তারা জীবনের নুন, জীবনের নুন, সল্ট। যারা পুরুষোত্তম আছেন, জীবনের সল্ট তারা। হ্যাঁ, আমার জীবনে অনেক খ্যাতি থাকতে পারে, অনেক বুদ্ধি, পদ, ঘর, বাড়ি, গাড়ি, সবকিছু, আমার রূপও খুব ভালো থাকতে পারে, কিন্তু যদি আমার জীবনে ইষ্ট যদি না থাকে, আমার জীবনে যদি সেই জীবন্ত আদর্শ যদি না থাকে, আমি সেই জীবন্ত আদর্শকে যদি ফলো করে না চলতে পারি, তাকে খুশি করার জন্য যদি আমি জীবনকে সুনিয়ন্ত্রিত না করতে পারি, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ এ ফুড উইদাউট সল্ট। আমার জীবনটার কোনো টেস্ট থাকবে না, কোনো স্বাদ থাকবে না। নাও মিস্টার বিশ্বাস, I could understand. I could understand. Really, I should have kept the picture of Jesus Christ. আমার রাখা উচিত ছিল, আমি তাকে আমি শ্রদ্ধা করব। আমি এই কথাগুলো বলছিলাম সেই স্টেজে দাঁড়িয়ে, এই কথাগুলো আমি বলছিলাম যে জীবনে নির্ভরতা চাই, হৃদয় দিতে হবে কাকে? কাকে আমি হৃদয় দেবো? হৃদয়টা তো এমন জিনিস নয় যাকে তাকে দিয়ে দেবো। এই কথাটা আমি বলছিলাম, তখন দেখলাম একজন লোক, আমি যখন বলছিলাম, একজন লোক ক্রঞ্চে ভর দিয়ে, বয়স্ক মানুষ, 70 বছর বয়স, তিনি এসে পিছনের চেয়ারটা এসে বসলেন, আমি দেখতে পাচ্ছি। তারপর যেই আমি স্টেজ থেকে নামবো, তিনি এলেন, এসে হাত জোর করলেন। আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি। বললাম, আমি মিস্টার এস এম প্রসাদ, PM প্রসাদ, আমি জেনারেল ম্যানেজার ছিলাম পার্সোনাল ডিপার্টমেন্টে। আমার শরীর খুব খারাপ, এই বেলপাহাড় সৎসঙ্গ বিহার আমার বাড়ির পাশে, কোনোদিন আমি এখানে আসিনি, এখানে আমি কোনোদিন আসিনি, কিন্তু আজ হঠাৎ করে শুনলাম হিন্দিতে একজন বক্তৃতা দিচ্ছেন, হিন্দিতে একজন বক্তৃতা দিচ্ছেন, আমার খুব ভালো লাগলো। মাইকের আওয়াজ আমার ঘরে পৌঁছাচ্ছিল, আমার খুব ভালো লাগলো। আমি নিজের ওয়াইফকে বললাম, আমি বেলপাহাড় সৎসঙ্গে যাব, একজন কেউ বক্তৃতা দিচ্ছে, তাকে আমি দেখব, তার কথা আমি শোনার চেষ্টা করব। আমার মিসেস আমাকে খুব বললেন, রাত্রির 8টা বেজে গেছে, তুমি কোথায় যাবে? ঠিক করে হাঁটতে পারো না তুমি? বললো, না আমি যাব। আমি এসেছি, এসে দেখলাম আপনি বক্তৃতা দিচ্ছেন। মিশ্র দাদা, আপনি ঠিক বলেছেন, আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, আমার জীবনে কোনো অভাব নেই, আমার জীবনে কোনো অভাব নেই, টাকা পয়সা ঘর বাড়ি সব আছে। কিন্তু আজকে সেই বিশ্বাস বাবু যে কথাটা বলেছিলেন আমেরিকাতে, কি পুরুষোত্তমে জীবনের সল্ট, তিনি না থাকলে জীবনটা বিস্বাদ হয়ে যায়। ঠিক বলেছেন, গিভ মি দ্যাট সল্ট প্লিজ, গিভ মি দ্যাট সল্ট প্লিজ, আই নিড দ্যাট সল্ট। আমাকে সেই লবণ দিন, পুরুষোত্তমের সেই লবণ দিন, আমি আমি সেই লবণ চাই। আমার চোখ দিয়ে জল বেরোলো, আমার কান্না পেল। সেই ভদ্রলোক চারিদিক দিয়ে এতটা সমৃদ্ধ হওয়ার পরই তার হৃদয়ের কোনো একটা জায়গায় ফাঁকা, সেই ফাঁকাটাকে কে ভরবেন? সেই ফাঁকাটাকে কে ভরবেন? সেই নির্ভরতা, সেই বিশ্বাস, সেই প্রেম, সেই ভক্তি। একজন উড়িষ্যা থেকে, ঠাকুরের লীলা এখনো চলছে, ঠাকুরের লীলা এখনো চলছে। উড়িষ্যা থেকে একজন দাদা এসছেন, সেই দাদা নিউরো ভাইব্রোমিয়া হয়েছে, মিডল এজের সেই ভদ্রলোক, গোটা শরীরে মুখে গুটি 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 হয়ে পড়েছে একদম। তিনি বর্তমান আচার্যদেবকে প্রণাম করে বলছেন যে, আগে দাদা
আমার এই কঠিন রোগ এটা ছাড়বে না, আমার চাকরি চলে গেছে, লোকেরা আমাকে ঘৃণা করে, লোকেরা আমাকে ঘৃণা করে, কেউ কাছে আসতে চায় না, আমি সমাজে ব্রাত্য হয়ে গেছি, আমি সমাজে ব্রাত্য হয়ে গেছি, কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না, আমি একলা থাকি, জানি না আর কদিন আমি বাঁচবো, এইভাবে কি বাঁচা যায়? এইভাবে কি বাঁচা যায়? তখন বর্তমান আচার্যদেব বলছেন, দাদা আপনি একদম ভয় পাবেন না, আপনি একদম ভয় পাবেন না, ঠাকুরের ওপরে বিশ্বাস রাখুন, ঠিক সময় মতো আপনি নাম ধ্যান করবেন, ঠিক মতো সময় মতো আপনি নাম ধ্যান করবেন, আর ভাববেন আপনি ঠাকুরের লোক, আপনি ঠাকুরের লোক, ঠাকুরকে আপনি চান, ঠাকুরকে আপনি ভালোবাসেন, দুনিয়া আপনাকে কুরূপ বলতে পারে, কিন্তু ঠাকুরের কাছে আপনি কিন্তু খুব সুন্দর, নুন ভাতই খান না কেন, খুব ইয়ের সঙ্গে খাবেন, মন ভালো করে আপনি খাবেন। আর শুনুন দাদা, শুনুন দাদা, ভালো করে ইষ্টভৃতি করবেন, যখন ইষ্টভৃতির মন্ত্র পড়বেন, যখন ইষ্টভৃতির মন্ত্রটা মুখে মুখে পড়বেন না, হৃদয়ের মধ্যে একটা বিশ্বাস রাখবেন, হৃদয়ের মধ্যে একটা বিশ্বাস রাখবেন যে সেই মঙ্গলময়কে আমি এটা এই অর্ঘ্য প্রদান করছি, দেখবেন আপনার হৃদয়ে একটা শক্তি এসেছে, আপনার হৃদয়ে একটা শক্তি এসেছে, ঠাকুরের জন্য আপনি বেঁচে থাকুন, ঠাকুরের জন্য আপনি বাঁচবেন, যতদিন আপনি বাঁচবেন ঠাকুরকে নিয়ে চলুন, আর চাকরি বাকরির কথা আপনি চিন্তা করবেন না, আর সেই 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 ওই কাঠুরিয়ার মতন আপনি মতলববাজ ধান্দাবাজ হবেন না, হ্যাঁ, লোহার কুড়ুলটাকে ফেলে দিয়ে, লোহার কুড়ুলটাকে ফেলে দিয়ে সোনার কুড়ুলের অপেক্ষায় আপনি কখনো থাকবেন না। আর জানেন এই ইষ্টভৃতি আপনি করলে যে কি হয়, এটা সায়েন্স বলেছে, এটা সায়েন্স বলেছে ইষ্টভৃতির কথাটা, এটা আমার কোনো বুজরুকির কথা নয়, এটা কোনো বাবাজির কথা নয়, এটা কোনো বুজরুকির কথা নয়, এটা কোনো বাবাজির কথা নয়, সায়েন্স এটা বলেছে। যখন চারিদিকে দরজা আপনার বন্ধ হয়ে যাবে, যখন চারিদিকে দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, তখন এই ইষ্টভৃতি আপনার জীবনে একটা অপরচুনিটি নিয়ে আসবে, তখন এই ইষ্টভৃতি কিন্তু আপনার জীবনে অপরচুনিটি নিয়ে আসবে। তাই ঠাকুরের উপর বিশ্বাস করে চলুন, বিশ্বাস চলুন। সেই দাদা এই কথাগুলো শুনে প্রণাম করলেন, হৃদয় তার ভরে গেল, হৃদয় তার ভরে গেল, বাঁচার একটা নতুন আলো তিনি আবিষ্কার করলেন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীমুখের এই কথাগুলো শুনে। আমার দুটো এমটেক হয়ে গেছিল, তখন আমি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে আমি নিবেদন করেছিলাম, আগে ডবল এমটেক হয়ে গেছে, এবারে কি করব, চাকরিও তো করছি। তখন পূজ্যপাদ দাদা বললেন পিএইচডি করাই লাগে, আমি ঠাকুরের জীবনী পড়েছি, আপনারাও সবাই পড়েছেন, যে যেমন পরিস্থিতিতে আসতো তাকে আরেকটু বেশি করার জন্য শ্রী ঠাকুর প্রেরণা দিতেন, এমএ করে এসছে তাকে পিএইচডি করতে বলতেন, আইএ করে এসছে তাকে বিএ করতে বলতেন, যে বিএ পাস করে এসছে তাকে এমএ করার কথা বলতেন, তো তিনিও আমাকে বললেন পিএইচডি করার জন্য। রাঁচি থেকে বিলাসপুর এলাম, বিলাসপুর এসে শনিবার শনিবার সেকেন্ড হাফ অফিসটা থাকতো না, সেই ইউনিভার্সিটিতে আমি যেতাম, সেই কলেজে যেতাম, ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে দাঁড়িয়ে আমি নাম করতাম, কারুকে তো আমি চিনি না, কোথায় আমি গাইড খুঁজবো, কোথায় গাইড খুঁজবো, আমি নাম করতাম। এইভাবে হয়েছে অনেকদিন, কেটে গেছে। স্যাটারডে স্যাটারডে একজন ভদ্রলোক ম্যাথমেটিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর রাঠোর আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, নিজের চেম্বারে বসালেন, বললেন তোমাকে আমি দেখি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এই বিল্ডিং এর সামনে তুমি দাঁড়িয়ে থাকো, কি করো? আমি নাম করি। কি নাম করো তুমি? আমার আচার্য দেব বাবাকে পিএইচডি করার কথা বলেছেন, তিনি যখন বলেছেন তখন পিএইচডি তো হবে, কিন্তু কারুকে আমি চিনি না, তাই এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি নাম করি। তখন তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন, ঠিকানা দিলেন, ঠিকানা দিয়ে তখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি প্রফেসর, তার কাছে বললেন যোগাযোগ করো, সমস্ত অ্যাড্রেস দিলেন, চিঠিপত্র লিখলাম, তিনি গাইড হওয়ার জন্য রেডি হলেন, তারপর আমার পিএইচডি হয়ে গেল। দেখুন ওই যে পূজ্যপাদ দাদার কথায় একটা মনের মধ্যে নির্ভরতা ছিল, একটা বিশ্বাস ছিল, তিনি যখন বলেছেন তখন হবেই।
আমি চেষ্টা করে যাব। এই আমি ব্যাঙ্গালোরে থাকি, আজ থেকে প্রায় 13 বছর আগে ব্যাঙ্গালোরের জমির ভূমি পূজন হয়েছিল। তখন পূজনীয় সিপাহীদা এসেছিলেন, পূজনীয় বড় বৌদিমা এসেছিলেন সেখানে। আমিও বিলাসপুর থেকে ফ্লাইটে এসেছি রায়পুর থেকে ভায়া হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে নেমেছি। প্রথম জীবনে প্রথম ফ্লাইটে চেপেছি, নিরঞ্জন আমার টিকিট কাটিয়ে দিয়েছিল। ব্যাঙ্গালোরের ছেলে, বিলাসপুরের সে ছেলে, সে ব্যাঙ্গালোরে চাকরি করে, সে বলে মানস দা আপনাকে আসতে হবে এখানে। আমি এসে নামলাম, ফুল প্যান্ট শার্ট পরে এসেছি। তখন মোবাইল হাতে ছিল, মোবাইলের আর সিম কাজ করছে না। সেই 15 বছর আগের কাছে মোবাইলের সিম কাজ করছে না। ওই ব্যাঙ্গালোরের মন্দিরের অ্যাড্রেস এত ওভার কনফিডেন্ট আমার কাছে তো মোবাইল আছে, ডায়েরিতেও সেই অ্যাড্রেস আমি লিখিনি। এত বড় স্মার্ট হয়ে গেছিলাম আমি নিজেকে ভাবছিলাম। আমি ভাবছিলাম যে নিরঞ্জন তো আসবে, নিরঞ্জন আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবে, নিরঞ্জনের সঙ্গেই চলে যাব। ও যখন আমাকে ডেকেছে আমার আর কি দরকার। দেখলাম নিরঞ্জন নেই, খুঁজে বেড়াচ্ছি, আমি দেখে বেড়াচ্ছি এয়ারপোর্টের চারিদিকে, নিরঞ্জন নেই। মোবাইলের সিম আমার কাজ করছে না, অ্যাড্রেস আমার জানা নেই, কোথায় সৎসঙ্গ বিহার জমি কেনা হয়েছে বা নিরঞ্জনের বাড়ির অ্যাড্রেসও আমি লিখে রাখিনি, মোবাইলেই সবকিছু আছে। আমি কি করব, হ্যাঁ কি করব বলুন? তখন আমি ঠাকুরের নাম নিচ্ছি, এই বিপত্তি থেকে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ আমি তো পৌঁছাতেই পারবো না, আবার বোধহয় টিকিট কেটে আমাকে বোধহয় ফিরে যেতে হবে। কোথায়, এত বড় ব্যাঙ্গালোরে আমি নিরঞ্জনকে খুঁজবো কোথায়? হ্যাঁ আর মন্দির তো তৈরি হয়নি, জমি কেনা হয়েছে, কাকে জিজ্ঞেস করলেও কে বলবে কি করে? তখন তো এত ইন্টারনেট এইসবের সুবিধা ছিল না। তখন এক মনে আমি ঠাকুরের নাম করছি, পুরোপুরি নির্ভরতা মনের মধ্যে। তাকিয়ে তাকিয়ে দেখছি যারা যারা রিসিভ করতে এসছে, তখন তো ওই ক্যাব বুকিং এর ব্যাপার ছিল না, লোকেরা নিজের গাড়ি নিয়ে রিসিভ করতে আসতো। চারিদিকে তাকিয়ে দেখছি, চোখের দিকে তাকিয়ে দেখছি, আর ঠাকুরের নাম করে যাচ্ছি। একে একে সবার চোখের দিকে তাকালাম। তখন দেখলাম একটা ইয়াং মতন ছেলে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, ফর হুম ইউ আর ওয়েটিং ফর, কার জন্য তুমি ভাই প্রতীক্ষা করছো, এখানে অপেক্ষা করছো? তখন ও বলল, আই এম ওয়েটিং ফর ডক্টর মানস মিশ্রা হু ইজ কামিং ফ্রম রায়পুর। আমি ডক্টর মানস মিশ্রের জন্য অপেক্ষা করছি, যিনি রায়পুর থেকে আসছেন। আমি মানস মিশ্র, আমি সেই মানস মিশ্র যার জন্য তুমি অপেক্ষা করছো। সেই দিন আমার মনে হলো যে ঠাকুরের কি দয়া, আমি যদি ধুতি পাঞ্জাবি পরে আসতাম, সেই ছেলেটা কিন্তু আমাকে লোকেট করে নিত। সে আমাকেও দেখেনি, আমি তাকেও দেখি। আমি যদি ধুতি পাঞ্জাবি পরে আসতাম, ঠাকুরের কর্মীর যেটা পোশাক, তাহলে সে আমাকে লোকেট করে দিত। আমি যদি একটা ডায়েরিতে অ্যাড্রেস গুলো নিতাম, ঠাকুরকে কত কি বিপদে আমি ফেলেছিলাম। জয় গুরু। আমরা সবাই তার মন্ত্র আশ্রিত, চরণ আশ্রিত, আমরা যাতে তার উপরে নির্ভর করে থাকি। জয় গুরু, শ্রদ্ধা মানস দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করলেন সদ্যশ্রী যুক্ত ডক্টর মানস মিশ্র দাদা, শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, রিটায়ার্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ কোল ইন্ডিয়া, ব্যাঙ্গালোর, ভারত থেকে। আমি ধ্বনি এবং প্রতিধ্বনি দেবার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় ডক্টর গৌরচন্দ্র